এবং তাদের বিশেষায়িত কুকুরগুলো ডগ স্নিফার ডগস তারাও কাজ করেছে এবং পুলিশ বাহিনীর থেকে সিআইডির থেকে তারা কাজ করেছে। এরা সকলে মিলে একত্রে আমরা একটা বিষয়ে একমত হয়েছি যে এটি একটি লুজ কানেকশনের কারণে ইলেকট্রিসিটি থেকে আগুনটার উৎপত্তি হয়েছে। এটা হলো প্রাথমিক আমাদের অনুসন্ধান এবং এতে এখন পর্যন্ত কোনো রকমের অন্য কোনো ব্যক্তির কোনো সংশ্লিষ্টতা আমরা খুঁজে পাইনি। তা আমাদের যারা অন্য টিমের এক্সপার্টরা আছেন তারা তাদের অবজারভেশনগুলো এখন বলবেন। আসসালামু আলাইকুম, আমি বুয়েটের অবসরপ্রাপ্ত অধ্যাপক। আমি ফায়ার কাজ করি। আমার নাম মাকসুদ হেলালি। আমরা প্রথম দিন থেকেই যথেষ্ট সময় দিয়ে আন্তরিকভাবে জিনিসটা দেখার চেষ্টা করেছি। এই সাথে সাথে আমাদেরকে বিভিন্ন সংস্থা পক্ষ থেকে, সিভিল ডিফেন্সের পক্ষ থেকে, পুলিশ বাহিনীর পক্ষ থেকে সবাই সার্বিকভাবে সহযোগিতা করেছে এবং আমরা কিছু সুনির্দিষ্টভাবে একটা রিপোর্ট তৈরি করতে পেরেছি। এবং যদিও সুনির্দিষ্ট বলছি, তারপরেও এটাকে আরও বেশি সমৃদ্ধ করার জন্য আমরা আরও বেশ কিছু টেস্ট দেশে বিদেশে করব। সেভাবে আমরা স্যাম্পল পাঠিয়েছি এবং দিয়েছি। সেই রিপোর্টগুলো পেলে আমাদের রিপোর্টটা আরও বেশি নিশ্চয়ক হবে। প্রাথমিকভাবে আমরা দেখেছি যেগুলো ভিডিওর মাধ্যমে যেটা দেখেছি, যেটা আমরা আগে ভিডিও পাওয়ার আগে রিপোর্ট তৈরি করেছি, যেটা পুরোপুরিভাবে মিলে গেছে। আগুনের সূত্রপাতটার সময়টা 1:32 থেকে 1:39 মিনিট। আগুনের সূত্রপাতটা একটা নির্দিষ্ট সময় নয়, 7 মিনিট ধরে আস্তে আস্তে স্পার্কের মাধ্যমে যে এই জায়গাটা আগুন লাগে সেই জায়গাটা আস্তে আস্তে হটেড হয়েছে, গরম হয়েছে। প্রথম দিকে সেখান থেকে মেল্টেড ম্যাটেরিয়াল বসে বসে পড়েছে। তারপরে এটা এক সময় ইগনিশন টেম্পারেচারে দিয়েছে, তারপরে আগুন ধরেছে। আগুন ধরার সাথে সাথে ধোয়া হয়েছে এবং সেখানে আগুনের ফ্লেম তৈরি হয়েছে। ফ্লেমটা ভার্টিক্যালি উপর দিকে উঠে গেছে। মোটামুটি 12 থেকে 14 মিনিটে এই আগুনটা উৎপাদিত হয়েছে সেটা হ্রাস ওভার হয়েছে। এটা চূড়ান্ত আগুনে রূপায়িত হয়েছে, যেটা ভার্টিক্যালি উঠে গেছে এবং যেটা নিবানো অত্যন্ত কঠিন পর্যায়ে চলে গেছে। এই যে একটা টানেল এফেক্ট এবং এই যে ফ্লাশ ওভার হয়ে যাওয়া, যেই কারণে আগুনটা নিভাতে একটু কষ্টসাধ্য ছিল, সময় সাপেক্ষ ছিল। 6 তলার আগুনটা যখন ছড়িয়ে গেছে, 6 তলা না নিভিয়ে 7 তলায় যাওয়ার সুযোগ ছিল না, যার জন্য ফায়ার ব্রিগেডকে 6 তলা শেষ করেই 7 তলায় উঠতে হয়েছে নিরুপায় হয়ে। জীবনের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ভয়ে তাদেরকে জীবনের রিস্ক নিয়েই এই কাজটা করতে হয়েছে। তারপরে যে বাড়তি কিছু সময় লেগেছে। আমি মনে হয় আপাতত এটাকে থামি, যেহেতু আরও অনেক আছে। এবং এবার এই যে জিনিসটা আমরা বললাম মুখে, এটা আমরা প্রাথমিকভাবে ফায়ার ডায়নামিক্স থেকে একটা রিপোর্ট তৈরি করি। পরবর্তী পর্যায়ে পুলিশের সিআইডি ডিপার্টমেন্ট ওখানকার ভিডিওগুলো সংরক্ষণ করেছিল, সেটা আমাদেরকে দেখে অঙ্ক করা জিনিস আর ভিডিও জিনিস 99% মিলে গেছে। তো আমরা মোটামুটিভাবে নিশ্চিত হয়েছি যে আগুনটা এভাবেই সৃষ্টি হয়েছে, এইভাবেই প্রভাবিত হয়েছে। আরেকটা যদি বলতে ভুলে গেছে, সেটা হচ্ছে আগুনটা প্রাথমিকভাবে সচিবালয়ের উত্তর দিক থেকে দেখা গেছে, দক্ষিণ দিকে দেখা যায়নি, যেটা বাড়ি থেকে সচিবালয়ে আমরা দেখি। সচিবালয় যখন দেখা গিয়েছে সেটা কিন্তু আগুনের উৎপত্তির প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পরে। ততক্ষণে আগুনটা লোকালাইজ 2টা পয়েন্টে মনে হয়েছে, একটা 6 তলা, একটা 8 তলা। বাড়ি থেকে মনে হয়েছে দুই টাকা আলাদা, অনেক দূরে। বাস্তবে ভিতরে এটা ইন্টারনালি কানেক্টেড ছিল, যেটা বাইরে থেকে বুঝতে অসুবিধা হয়েছে। আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর হাসান। আমি সেনাবাহিনীর একজন বিস্ফোরক বিশেষজ্ঞ হিসাবে এই টিমের সাথে সংযুক্ত আছি এবং কাজ করছি।
তো আমরা শুরুতে ঘটনাস্থল পরিদর্শন করে যে জায়গায় সম্ভাব্য আগুন লাগার যে রুমগুলো আমরা পেয়েছি, আমরা ওখান থেকে 3টা নমুনা সংগ্রহ করি 3টা জায়গা থেকে, এবং ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সও আমাদেরকে একটা নমুনা দিয়েছে যে কোনো ধরনের বিস্ফোরক ব্যবহার করে নাশকতামূলকভাবে কি এখানে আগুন লাগানো হয়েছে কিনা। আমার এরিয়াটা ছিল এটাকে যাচাই করা। তো এই নমুনাগুলো সংগ্রহ করে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর একটা চমৎকার একটা উচ্চমানের একটা আইডি ফিউশন সেন্টার আছে। এই আইডি ফিউশন সেন্টারে বিভিন্ন ধরনের হাই এন্ডের আপনার এক্সপ্লোসিভ ডিটেক্টরস আছে, যেমন মাস স্পেকট্রোমিটার, তারপর আইটেমাইজার, এক্সপ্লোসিভ ডিটেক্টর। এই ধরনের মেশিনগুলোতে আমরা কয়েকবার করে টেস্ট করে আসলে আমরা কোনো ধরনের এক্সপ্লোসিভ ব্যবহার করার মতো কোনো ধরনের সংশ্লিষ্টতা আমরা দেখিনি এখন। আর ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স থেকেও যে নমুনাটা আমরা পেয়েছি, এই নমুনা তো আসলে কোনো ধরনের এক্সপ্লোসিভ কন্টেন্ট বা এই জাতীয় কোনো কিছু ছিল না। তো এরপরে আমরা আরও নিশ্চিত হওয়ার জন্য আমাদের একটা ডগ স্কোয়াড আছে, যেটা যারা এক্সপ্লোসিভ ডিটেক্ট করতে পারে স্নিপিংয়ের মাধ্যমে গন্ধ শুকে, তাদেরকে নিয়ে এসে আমরা যে কয়টা ফ্লোরে আগুন লেগেছে প্রত্যেকটা ফ্লোরে আমরা ওদেরকে দিয়ে সার্চ করেছি, এবং তার সাথে আমাদের এক্সপ্লোসিভ শুটিং টিম যেটা ছিল তারাও সার্চ করেছে। আমরা আসলে এক্সপ্লোসিভ ব্যবহার করার মতো কোনো ধরনের এক্সপ্লোসিভ ব্যবহার করার মতো আসলে কোনো ধরনের কোনো আলামত বা কোনো কিছু আমরা পাইনি। তো এটাই ছিল আমাদের পক্ষ থেকে আমি যেটা নিয়ে আমি কাজ করেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জায়েদ কামাল, ডিজি ফায়ার সার্ভিস। আপনারা অলরেডি ফায়ারের সূত্রপাতের বিবরণগুলি শুনেছেন। তো ফায়ার সার্ভিসের আমাদের প্রথম যে 3টা দল অগ্নিকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়, এর মধ্যে 7 নম্বর ভবনের পশ্চিম অংশে 6ষ্ঠ তলার সিঁড়িতে একটা 52 এবং মধ্যখানের সিঁড়িতে একটা 58 এবং পূর্বাংশের সিঁড়িতে 2টা 7 গলিকা দ্বারা ফায়ার ফাইটিং শুরু করে। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে ফায়ারটা পূর্ণ বিকশিত অবস্থায় ছিল, অর্থাৎ ফুলি ডেভেলপড অবস্থায় ছিল, এবং আমাদের ফায়ার ফাইটিং টিম যখন সিঁড়িতে পৌঁছায় তখন যে করিডোর ছিল, করিডোরগুলিতে ফায়ারটা বিকশিত অবস্থায় থাকার কারণে, ফুলি ডেভেলপড অবস্থায় থাকার কারণে আগুনের তাপমাত্রা যোগ করি এর মধ্যে আমাদের ফায়ার ফাইটারদেরকে কাজ করতে হয়েছে। পাশাপাশি আমাদের বিভিন্ন স্টেশন থেকে আমাদের ইউনিটগুলি মুভ করেছিল। এর মধ্যে স্পেশাল গাড়ি যেটাকে বলা হয়, যেগুলি উঁচু মইযুক্ত গাড়ি, সেগুলি প্রবেশে কিছুটা সীমাবদ্ধতা ছিল। পরে আমরা দক্ষিণ দিক থেকে 2টো গাড়ি সচিবালয়ের 7 নম্বর ভবনের সামনে স্থাপন করতে সমর্থ হই। এতে আমাদের কিছুটা সময় চলে যায়, বাট ইন দ্য মিন টাইম ওই সময়ের মধ্যে আমাদের ফায়ার ফাইটাররা গতানুগতিক পদ্ধতিতে সিঁড়ির মধ্যে দিয়ে পানি ডেলিভারি হোস নিয়ে পানি সাপ্লাই দিয়ে তারা ফায়ার ফাইট করছিল। একটা জিনিস উল্লেখ্য যে প্রতিটা ফ্লোরে 4টা করে কলাপসিবল গেট ছিল, উচ্চ তাপমাত্রা ছিল। এই অবস্থায় আমাদের ফায়ার ফাইটার থেকে কলাপসিবল গেটগুলি কেটে কেটে সামনের দিকে, যেহেতু আবার করিডোরের মধ্যে একটা টানেল ইফেক্ট ছিল, যেখানে কোথাও বের হওয়ার জায়গা না থাকলে তাপমাত্রাটা ওখানের মধ্যে সীমাবদ্ধ ছিল। ওই অত্যধিক তাপমাত্রার মধ্যে তাদের কাজ করতে হয়েছে, এবং কলাপসিবল গেট কেটে কেটে ধীরে ধীরে ফায়ার কন্ট্রোল করে তাদেরকে আগাতে হয়েছে। এবং এক সময় তাদেরকে 6 তলা থেকে 7 তলা যাওয়ার জন্য আগে 6 তলা তাদেরকে ক্লিয়ার করতে হয়েছে। একটা জিনিস উল্লেখ্য যে এখানে যেহেতু ইন্টেরিয়র ডিজাইন ছিল, ছাদগুলিতে প্রচুর ইন্টেরিয়র ডিজাইনের জিনিসপত্র ছিল, এবং এখানে বৈদ্যুতিক কেবল এবং অন্যান্য তারের একটা সমাবেশ ছিল। এগুলিও আগুনটা ছড়িয়ে পড়াতে বেশ সহযোগিতা করেছে, এবং অনেক দাহ্য বস্তু ওখানে ছিল, বিশেষ করে যে ইন্টেরিয়র ডিজাইনের সাথে যে সমস্ত রুমের পার্টিশনগুলি আসে বা অন্যান্য দ্রব্যাদি আসে, পাশাপাশি কাগজপত্র, অন্যান্য কাপড় চোপড়, এই সমস্ত বিষয়গুলি ছিল। বাট আমাদের ফায়ার ফাইটাররা সেই অতিক্রম করে তারা ফায়ার ফাইট কন্টিনিউ করেছে। আর এই ভবনটিতে অ্যালার্ম ডিটেক্টর সিস্টেম, কন্ট্রোল প্যানেল এবং অটো স্প্রিংলারের ঘাটতি ছিল বা ছিল না, এবং ফ্লোরে যে হোস পাইপ সিস্টেম ছিল সেগুলি কোনোটা কাজ করেছে, আবার অনেকগুলি নজেল রেইন ছিল। ফলে আমাদেরকে আমাদের নিজস্ব যে হোস ফায়ার বা ডেলিভারি ফায়ার সিস্টেমের মধ্যে ফায়ার কন্ট্রোল করা, সেটা করতে হয়েছে, এবং সেটাতে একটু সময় লেগেছে। সচিবালয়ের ওয়াটার রিজার্ভারে পানি মজুদ ছিল, আমরা পানিটা ব্যবহার করেছি, 3টি স্থানে ছিল, বাট 3টি ওয়াটার রিজার্ভারে মজুদ পানি দিয়ে এত বড় ফায়ার কন্ট্রোল করা সম্ভব ছিল না। সেই জন্য আমরা
ওসমানী স্মৃতি মিলনায়তন থেকেও পানি আনার ব্যবস্থা গ্রহণ করি। আপনারা জানেন ওই সময় দুঃখজনকভাবে আমাদের একজন ফায়ার ফাইটার শাহাদত বরণ করেন, ইনাজুল্লাহ। এছাড়া আমাদের এই কার্যক্রমে ওয়াসা কর্তৃকও আমরা পানি সরবরাহ পেয়েছি, যেহেতু প্রচুর পানির প্রয়োজন হয়েছে দীর্ঘ সময় ধরে আগুন নিবানোর কাজে। সর্বোপরি আমরা সকাল 8:05 আমরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসি এবং 11:45 সম্পূর্ণ নির্বাপন হিসেবে আমরা ঘোষণা দিই। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আপনাদের কোনো কোশ্চেন থাকলে হ্যালো আছে স্যার হ্যালো পরবর্তী কার্যক্রমটা আপনি আজকে ওনারা যখন পরবর্তী কি কি করবেন এটা বলবেন না ফাইনাল রিপোর্ট দেন, স্যার পুরো একটা ঘন্টা তাদের রিপোর্টটা শুনেছেন এবং শোনার পরে পুরো টিমকে অভিনন্দন জানিয়েছেন তাদের ওয়ান্ডারফুল কাজ করার জন্য, এবং উনি তাদের কাছ থেকে লং টার্ম রিকমেন্ডেশন চেয়েছেন যাতে ফাইনাল রিপোর্টে এই রিকমেন্ডেশনগুলো থাকে, যাতে সচিবালয়ে এইরকম কোনো ফায়ার আর জন্য না ঘটে এবং সেটার জন্য যত ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থাগুলো যেন নেওয়া আমরা নিতে পারি সেই বিষয়ে উনি সবাইকে বলেছেন। এবং বিশেষজ্ঞ মন্ডলী স্যারকে জানিয়েছেন যে না তারা তাদের ফাইনাল রিপোর্টে পুরো বিষয়গুলো আমি সবাইকে পেয়েছি। আর আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আমরা 3 থেকে 4টা কোশ্চেন নেব। এটার উপর উত্তর দিয়েছে কোশ্চেন করবেন প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয় সেখানে একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন এটা হলো আপনার কাছে লুজ কালেকশন হয়েছে, এই ধরনের কে দায়ী মূলত আপনারা কাউকে দায়ী করছেন না? ক্ষয়ক্ষতির বিষয়ে সরাসরি করবেন আর লুজ কালেকশনের বিষয়ে আমাদের ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ আমরা ইতিমধ্যে, যেহেতু এটা একটা ক্রাইম সিন ছিল সেহেতু এর মধ্যে কাউকে প্রবেশ করতে দিইনি। ওখানে 6টা মন্ত্রণালয় কাজ করছে, ফলে এদেরকে ইন্ডিপেন্ডেন্টলি তাদের জিনিসগুলো করার জন্য বলা হয়েছে। আর পিডব্লিউডির একটা টিম ইতিমধ্যে কাজ করছে ওখানে, টু ফাইন্ড আউট যে ফিজিক্যালি বিল্ডিংয়ের কী কী ক্ষতি হয়েছে আর ইন্টারনাল ক্ষতি যেগুলো হয়েছে প্রত্যেকটা মন্ত্রণালয় সেগুলো আলাদাভাবে তৈরি করা হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে আমি বলতে পারবো না ঠিক কত, এটা আশা করছি হয়তো ফাইনাল রিপোর্ট যখন সাবমিট করব তখন হয়তো ইনশাআল্লাহ বলতে পারবো। যখন আমরা একটা সকেট লাগে ইঞ্জিন লুজ কানেকশন, যখন আমরা তার জোড়া দিই ইঞ্জিন লুজ কানেকশন আলাদাভাবে বলি। সকেটে যখন ঢোকাই এই সকেটের অনেক সময় ম্যাচিং হয় না, তার জন্য আমরা বের করে ঢোকাই। 3 নম্বর হচ্ছে এই সকেট কয়েকবার ঢোকানোর পরে এটা লুজ হয়ে যায়, তার ম্যাটেরিয়ালের কোনো দরকার হয়। আমাদের কাছে যে সকেট মার্কেটে পাওয়া যায় বিভিন্ন দামের কারণে কোয়ালিটি অ্যাসিউজ করা যায় না, তার জন্য সময়ে এগুলো লুজ হয়ে যায়। আমরা একই জিনিস যখন বারবার ব্যবহার করি এটার একটা এইজিং এফেক্ট আছে, সময়ের সাথে এর কোয়ালিটিটা খারাপ হতে থাকে। আমাদের এই জিনিসটা পরিবর্তন করার দরকার, কিন্তু আমরা করি না, যার জন্য আমরা অনেক সময় দেখা যায় সকেট জুড়ে দেখলে একটা স্পার্ক আমরা দেখতে পাই। আমার মনে হয় আপনার সবাই নিজেদের বাড়িতে যখন সকেট লাগান কোনো না কোনো সময় স্পার্কটা দেখেছেন। আর যেটা হচ্ছে কানেকশনে যেটা বলি আমরা জোড়া দেওয়ার ব্যবস্থা করি আমরা, এটা আমাদের ব্যক্তিগত চরিত্রের ব্যাপার আছে। নিয়ম অনুযায়ী একটা তারের জোড়াটা হওয়া উচিত জংশন টু জংশন, কিন্তু আমরা মাঝখানে 2টা তার জোড়া দিয়ে পেঁচাই একটা ট্যাপ দিই, এটা একটা অনিয়ম, কিন্তু এটা আমরা করে অভ্যস্ত। অল্প সময়ের ক্ষেত্রে এটা চলে, কিন্তু দীর্ঘ সময়ের ক্ষেত্রে এই জাতীয় ট্যাপ পেঁচানোটা উচিত নয়। কারণটা হচ্ছে এই ট্যাপগুলো যে গামটা থাকে সেই গামটা কোনোটা 6 মাস কোনোটা 1 বছর করে গামটা চলে যায়, তার জন্য এই ট্যাপের আর গুণগত মানটা থাকে না, কিন্তু তখন আমরা পরিবর্তন করি না। যখন সময়ের পরিবর্তন সাথে সাথে এখানে একটু লুজ হয়, গরম হয় এবং এই ট্যাপের গুরুত্বটা শেষ হয়ে যায়, আমরা এটা খেয়াল করি না। এটা আমাদের অভ্যাসগত কারণ, আমাদের চরিত্রগত কারণ, আমাদের ভুল। এর থেকে অ্যাভয়েড করার সবচেয়ে পদ্ধতি নিয়ম
আমাদের দেশে আইনে আছে প্রতি বছর আমাদের লাইনগুলো চেক করার কথা, যেটা আমরা 10 বছরে করি না। এটা আমাদের ভুল। প্রত্যেকটা বড় বড় প্রতিষ্ঠানে রেগুলার চেক লিস্ট তৈরি করে চেক করা উচিত, চেক করা দরকার, সেটাকে লোড দিয়ে চেষ্টা করা আমরা করি না, যেটা এখন গ্রামের সেক্রেটারি রেগুলার ভিত্তিতে করে। কিন্তু আমাদের সরকারি এবং ব্যক্তিগত জীবনে আমরা এগুলো করি না, আমরা ভুলে যাই। এখান থেকে যেটা ব্যাপার সেটা হচ্ছে আসলে আমাদের অভ্যাসে আসতে হবে বছরে একবার হোক 2 বছরে একবার হোক ইয়ে করছে না না এখানে এটা তাহলে চক্কর মাঝে আপনি আমি যদি সমকালে কাজ করি আমার বলেন। আচ্ছা, আপনারা যারা এটার সঙ্গে সম্পৃক্ত ছিলেন আমার মনে হয় যে তাদের মানে গুরুত্বপূর্ণ যারা ছিলেন সবই আছেন। তো আপনাদের বিশেষ কোনো সুপারিশ থাকছে কিনা যে ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো অগ্নিকাণ্ড না ঘটে, এই ধরনের কোনো সুপারিশ আপনারা এই প্রাথমিকভাবে এটা মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে নির্দেশ দিয়েছেন আগামী 10 দিনের মধ্যে স্বল্পকালীন দীর্ঘস্থায়ী বিভিন্ন সুপারিশ তৈরি করে দেওয়ার জন্য। তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন। উই হোপ উইল ডু দ্যাট। উনি নির্দেশ দিয়েছেন করার জন্য, প্রস্তাব দেওয়ার উনি নির্দেশ দিয়েছেন করার জন্য। আমি একটা প্রশ্ন করতে চাই। আমার নাম চকর মালিকা, আমি ট্রাভেল একটা। স্যার আপনি বলেছেন যে মেইনটেনেন্সের অভাব ছিল, মানে যাদের মেইনটেনেন্স করার দায়িত্ব ছিল তাদের কি কর্তব্যে অবহেলা, উদাসীনতা বা খামখেয়ালি এরকম মনে করেন কিনা, এবং তাদের বিরুদ্ধে আপনাদের কি সুপারিশ থাকে? রেগুলার মেইনটেনেন্স করার সুযোগটাই আমাদের থাকবে অফিসার প্রশাসনের। আমরা আমাদের সুপারিশ থাকবে এটা রেগুলার মেইনটেন করা হোক, ডিএনবিসি নিয়ম মেনে কতদিন পরে পরে করা উচিত, কীভাবে করা উচিত আমরা সেগুলো সাজেস্ট করব। কিন্তু করবে কি না, কীভাবে করাবে এটা প্রশাসনের ব্যাপার। এটা আমাদের কথা বলার সুবিধা আছে বলে আমি মনে করি। এনবিসি মানে হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড। আমাদের এটুকু যে নথিগুলো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এই ক্ষেত্রে যে নথিগুলো পড়ে গিয়েছে বা নষ্ট হয়ে গেছে এগুলো ব্যাকআপ রয়েছে, এগুলোকে আবার ফিরিয়ে আনা সম্ভব হবে? আমি ফিজিক্যালি 2বার পুরো বিল্ডিংটা উঠেছি, প্রতিটা রুমে হেঁটে হেঁটে ঘুরে দেখেছি, আমরা সবাই গিয়েছি। কয়েকটা রুমে পুড়েছে, কিন্তু নথি যেখানে থাকে সেখানে কিছু পড়ে নিয়ে পর্যন্ত। তারপরেও আমরা এই যে দিনকে এতদিন তো কেউ যেতে পারে নাই, আমরা এখন বলেছি যে ওনারা হয়তো কালকে বা পরশু থেকে মন্ত্রণালয়গুলো এই নিজেরা অডিট করা শুরু করবে। এখন যে ক্রাইম সিন আছে, কিছু আলামতের ব্যাপার আছে, ফলে আমার মনে হয় না যে কোনো এতে অসুবিধা হবে। তবে অফকোর্স কিছু থাকতে পারে। জন্যই আসলে এই দুর্ঘটনা ঘটেছে। তারপরেও গত কিছুদিন যখন একটা কথা চলছিল যে আলামত প্রয়োজনে বিদেশে পাঠানো হবে, আপনি বক্তব্যের শুরুতে মাননীয় স্বরাষ্ট্র সচিবও বলেছেন। আমি স্বরাষ্ট্র সচিব এবং যিনি বিস্ফোরক বিশেষজ্ঞ আছেন ওনার কাছে জানতে চাচ্ছি, আপনারা এখনো বলছেন যে বিস্ফোরক আলামতটা বিদেশে পাঠানো হবে। তাহলে নিউজ কালেকশন যদি হয়, আপনারা যদি 99% নিশ্চিত থাকেন, তাহলে 1 মাসে কি এমন রয়েছে যেটার জন্য আপনারা বাইরে আলামত পাঠাচ্ছেন বা পাঠাবেন? ধন্যবাদ। এটা উত্তরটা আমি দিচ্ছি। একটা কথা উঠতে পারে যে এটা কি আসলে কেউ দূরের থেকে কিছু করলো না, আমরা গোয়েন্দা বইয়ে যেরকম করি না, এরকম চিন্তা থাকেই মানুষ।
ওই একটা জিনিসের জন্য কতগুলো অ্যাডভান্স টেস্ট থাকে, যেগুলো আমাদের দেশে হয়। নর্মালি এর আগে এই ধরনের সিদ্ধান্ত আমরা কোনো সময় নেই, বাংলাদেশে নেওয়া হয়। কিন্তু আমরা মনে করেছি যে এই ক্যাপাবিলিটি আমাদের থাকা উচিত। দিনকে দিন টেকনোলজি বাড়ছে, আমরা যদি এর সাথে পিক আপ না করতে পারি তাহলে আমাদের জন্য অসুবিধা। অতএব আমাদের বুয়েটের বিশেষজ্ঞ দল এবং বাইরের থেকে কিছু কতগুলো টেস্ট সাজেস্ট করা হয়েছে। কিছু টেস্ট অলরেডি আর্মি ল্যাবে চলছে, আর কিছু আমরা সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়া পাঠাবো, যাতে এগুলো আসে এবং এই টেকনোলজিগুলো যেন আসে আলটিমেটলি আমার নিজেদের ভিতরে আমরা বিল্ড ইন করতে পারি। এইটাতে আরও একটা জিনিস হয়েছে যে একটা মেটাল কাটলে পরে কতদিন আগে কাটা হয়েছে সেটার যে টেস্টগুলো, এই টেস্টগুলো আমাদের এখন ক্যাপাবিলিটি নাই, সেগুলো ডেভেলপ করার আমরা চেষ্টা করি। ধন্যবাদ ভাই। আপনারা বসেন না ভাই, বসেন আপনারা বসেন। Mr. Noodles, amazing taste. একাধিক টিম কাজ করেছে, তার মধ্যে বুয়েটের একটা বিশেষজ্ঞ দল ছিল, তারপরে দমকল বাহিনীর বিশেষজ্ঞ, তাদের যারা ফায়ার হ্যান্ডেল করেন তাদের এক্সপার্ট ছিল, সেনাবাহিনীর থেকে তাদের বম্ব স্কোয়াড ছিল এবং তাদের বিশেষায়িত কুকুরগুলো, ডগ স্নিফার ডগস, তারাও কাজ করেছে, এবং পুলিশ বাহিনীর থেকে সিআইডির থেকে তারা কাজ করেছে। এরা সকলে মিলে একত্রে আমরা একটা বিষয়ে একমত হয়েছি যে এটি একটি লুজ কানেকশনের কারণে ইলেকট্রিসিটি থেকে আগুনটার উৎপত্তি হয়েছে। এটা হলো প্রাথমিক আমাদের অনুসন্ধান, এবং এতে এখন পর্যন্ত কোনো রকমের অন্য কোনো ব্যক্তির কোনো সংশ্লিষ্টতা আমরা খুঁজে পাই নাই। তা আমাদের যারা অন্য টিমের এক্সপার্টরা আছেন তারা তাদের অবজারভেশনগুলো এখন বলবেন। করবো এভাবে আমরা স্যাম্পল পাঠিয়েছি এবং দিয়েছি, সেই রিপোর্টগুলো পেলে আমাদের রিপোর্টটা আরও বেশি নিশ্চয়ক হবে। প্রাথমিকভাবে আমরা দেখেছি যেগুলো ভিডিওর মাধ্যমে পেয়ে যেটা দেখেছি, যেটা আমরা আগে ভিডিও পাওয়ার আগে রিপোর্ট তৈরি করেছি, যেটা পুরোপুরিভাবে মিলে গেছে। আগুনের সূত্রপাতটার সময়টা 1:32 থেকে 1:39 মিনিট। আগুনের সূত্রপাতটা একটা নির্দিষ্ট সময় নয়, 7 মিনিট ধরে আস্তে আস্তে স্পার্কের মাধ্যমে যে এই জায়গাটা আগুন লাগে সেই জায়গাটা আস্তে আস্তে হটেড হয়েছে, গরম হয়েছে। প্রথম দিকে সেখান থেকে মেল্টেড ম্যাটেরিয়াল বসে পড়েছে, তারপরে এটা এক সময় ইগনিশন টেম্পারেচারে দিয়েছে, তারপরে আগুন ধরেছে। আগুন ধরার সাথে সাথে ধোয়া হয়েছে এবং সেখানে আগুনের ফ্লেম তৈরি হয়েছে। ফ্লেমটা ভার্টিক্যালি উপর দিকে উঠে গেছে, আর ধোঁয়াটা